This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ডের নবনির্বাচিত বিধায়কদের 89%ই কোটিপতি, এমনটাই বলছে ঝাড়খণ্ড ইলেকশন ওয়াচের রিপোর্ট। বিজয়ী প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ 6.90 কোটি টাকা, উল্লেখ রিপোর্টে। রাজ্য সরকারের ঘোষণার 3 বছর পার, এখনো ভাতা বাড়েনি পরিবহন দপ্তরের অস্থায়ী কর্মীদের। বছর 3 আগে 3500 টাকা করে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য, কিন্তু আজ পর্যন্ত ভাতা না পাওয়ায় সমস্যায় পড়ছেন অস্থায়ী কর্মীরা। পরিবহন মন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন তারা। সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সায়ন্ত, অভিযোগটা কি? দেখো, অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবহন দপ্তরের অধীনে প্রায় 11,000-এর কাছাকাছি অস্থায়ী কর্মী রয়েছে। যে 11,000 কর্মীর জন্য মূলত প্রায় 3 থেকে 3.5 বছর আগে সিদ্ধান্ত নেওয়া ছিল রাজ্য সরকারের তরফে যে এদের 3,500 টাকা করে আরো ভাতা বাড়ানো হবে, কিন্তু সেই সিদ্ধান্ত মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আজ পর্যন্ত সেই বর্ধিত ভাতা তারা হাতে পাচ্ছেন না, যে কারণে তাদের যথেষ্ট সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন ইতিমধ্যে পরিবহন মন্ত্রীকে এও জানানো হয়েছে যে তাদের পরিশ্রম বেড়েছে, তাদের কাজের সময় বেড়েছে, কিন্তু যে পরিমাণে ভাতা বাড়ার কথা ছিল সেটা বাড়েনি, যে কারণে তাদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। বিভিন্ন ডিপোতে ইতিমধ্যে তারা ক্ষোভের কথা জানিয়েছে, ডেপুটেশন দিয়েছে, কিন্তু তাদের সেই মতো রাজ্য সরকার কোনো কর্ণপাত করছে না। স্বাভাবিকভাবেই পরিবহন দপ্তরের একাধিক পরিকাঠামো যেভাবে ভেঙে পড়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এভাবে বর্ধিত ভাতা না দেওয়া এবং কর্মীদের গুরুত্ব না দেওয়া। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পরিবহন দপ্তরের ভূমিকা নিয়ে। ধন্যবাদ সায়ন্ত। যেটা 3,500 টাকা বেড়েছিল ওটা হচ্ছে সরকারের কিছু ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল আছে, আর আছে ফ্র্যাঞ্চাইজি মোডে আছে। এগ্রিমেন্ট অনুযায়ী কোনো বাধ্যবাধকতা নেই, ওটা এটার সাথে আসে না, কিন্তু সরকার তো আমাদের অমানবিক নয়, তাদের এখানে কাজটা কন্টিনিউ করবে, কিন্তু এই বাড়ানোর ইয়ের মধ্যে তারা ছিল না, এইটা হচ্ছে সমস্যা। আরে মাইনে বাড়া তো দূরের কথা, বহু ক্ষেত্রে 10% মাইনে কমিয়েছে ওদের, সঠিক সময় মাইনে দেয় না ওরা। কন্ট্রাকচুয়ালদের মাইনে বাড়বে, তারা আশাই বা করে কি করে এই রাজ্য থেকে? বিশ্বাস করেছো তো মরেছো, এই রাজ্যে মমতার সরকারকে বিশ্বাস করেছো তো মরেছো। ওয়াকফ ইস্যুতে তপ্ত হতে পারে বঙ্গ রাজনীতি। মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় আগামী শনিবার রানী রাসমণি রোডে তৃণমূলের সমাবেশ। সেদিন এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিএএ এনআরসি পরবর্তী সময় সংখ্যালঘু মন জয়, নতুন অস্ত্র তৃণমূলের, কটাক্ষ নওশাদ সিদ্দিকের। তোষণের রাজনীতির অভিযোগ আনছে বিজেপি। আইটেম নম্বর 14 শ্রী কিরণ রিজিজু। Sir, with your permission, I rise to move for leave to introduce the Waqf Amendment Bill 2024. ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন, আর সেই আঁচ থেকে বাদ যাচ্ছে না বঙ্গ রাজনীতি। আগামী শনিবার ওয়াকফ ইস্যুতে কলকাতায় রানী রাসমণি রোডে প্রতিবাদ সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই সভায় এই ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করবেন ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে থাকা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কিছুদিন আগে সংসদের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ধুন্ধুমার বেঁধেছিল, যার জেরে হাতে চোট পান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে শৃঙ্খলা ভঙ্গের দায় তাকে কমিটির বৈঠক থেকে একদিনের জন্য সাসপেন্ডও করেন সংশ্লিষ্ট সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। এই পরিস্থিতিতে কল্যাণকে দিয়েই সংখ্যালঘুদের সমাবেশে ওয়াকফ ইস্যুতে দলের অবস্থান জানানোর কৌশল নিয়েছে তৃণমূল নেতৃত্ব। সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিমও। 2011-র জনগণনা অনুযায়ী বাংলায় সংখ্যালঘু 27% কিছু বেশি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে 2008-এর পঞ্চায়েত ভোটের সময় থেকেই সংখ্যালঘু ভোট ব্যাংকের বড় একটা অংশ ধীরে ধীরে তৃণমূলের দিকে চলে যেতে শুরু করে, যা রাজ্য রাজনীতিতে জোড়াফুলের শিকড় শক্ত করতে বড় ভূমিকা পালন করে চলেছে। অনেকেই তাই মনে করিয়ে দিচ্ছেন যে
2019 এবং 2021-এ CAA NRC ইস্যুর আবহে সংখ্যালঘুরা ঢেলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। শেষ লোকসভা ভোটেও তৃণমূলের ঘুরে দাঁড়ানোর পিছনে সেই সংখ্যালঘু ভোটের অবদান অনস্বীকার্য। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখেই কি এবার ওয়াকফ ইস্যুটিকে কাজে লাগাতে তৎপর শাসক শিবির? মুসলিমদের মন পেতে হবে, সেই জন্য একটু ওই যেমন CANRCর সময় ক্যাকা ছিচি করেছিল, জানে কত কি করেছিল, সে ধরনের দেখাবে, শুধু উপরি দেখাবে, এতে কিছুই ইফেক্ট হবে না। রাজ্যের পশ্চিমবাংলাতে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত যারা থেকে আছে, যেগুলো লুট করছে, সেগুলো কত বিঘা উদ্ধার করেছে বা কত উদ্ধার করতে পারবে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক। মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এই কর্মসূচিকে তৃণমূলের তোষণের রাজনীতিরই অংশ বলে কটাক্ষ করছে বিজেপি শিবির। ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন লেজিসলেচার। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। এদিকে বিরোধী সাংসদদের দাবি, ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনো শেষ হয়নি, তাই কমিটির মেয়াদ আরও বাড়ানোর জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন তারা। বিরোধীদের যুক্তি, অগস্ট থেকে এখনো পর্যন্ত 25টি বৈঠক হলেও সব রাজ্যের মতামত শোনাই হয়নি। উত্তরপ্রদেশ, দিল্লির মতো গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে ওয়াকফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ইস্যু, সেই রাজ্য সরকারগুলির বক্তব্য এখনো পর্যন্ত শোনা বাকি। এর পাশাপাশি একাধিক অপ্রাসঙ্গিক সংগঠন বা ব্যক্তির মতামত শোনা হয়েছে, কিন্তু যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারা একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত যৌথ সংসদীয় কমিটি তাদের বক্তব্য শুনতে পারেনি। এমনকি যৌথ সংসদীয় কমিটির যারা সদস্য রয়েছেন, তাদের মতামত এখনো শোনা সম্পূর্ণ হয়নি কমিটির বৈঠকে। ফলত কমিটির বৈঠক আরও বাড়াতে হবে এবং কমিটির মেয়াদ বাড়াতে হবে। স্পিকারের কাছে এই আবেদনই জানালেন বিরোধী সাংসদরা। তাদের আবেদনের ভিত্তিতে বিরোধী সাংসদদের দাবি, স্পিকার জানিয়েছেন তিনি কমিটির মেয়াদ বৃদ্ধি করবেন, অর্থাৎ 29শে নভেম্বর এই রিপোর্ট, ওয়াকফ সংক্রান্ত রিপোর্ট আদৌ জমা পড়ছে কিনা, এবার তা নিয়ে প্রশ্নচিহ্নের জায়গা তৈরি হলো। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ঘিঞ্জি রাস্তায় যানজট আরও বাড়িয়ে দিচ্ছে টোটোর দাপট। রাস্তা জুড়ে কিলবিল করে সেই টোটোয় এবার রাশ টানতে পদক্ষেপ নিল রায়গঞ্জের পুর প্রশাসন। টোটো বা ই-রিকশা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পাশাপাশি 2 রঙের টোটো এদিন পরপর চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র জরুরি প্রয়োজন ছাড়া গ্রামীণ এলাকায় টোটো শহরে প্রবেশ করতে পারবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই সব নিয়ন্ত্রণ শুধুমাত্র সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। যে আগামী দিনে যানজট মুক্ত রায়গঞ্জের জন্য এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে আমরা কিছু নিয়ম লাগু করব। যানজটে ভুক্তভোগী বাসিন্দারা প্রশাসনিক এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিছুটা দুশ্চিন্তায় টোটো চালকরা। রাস্তায় প্রচুর টোটোর ভিড় থাকে, আমরা সাইড পাই না, আমরা ঠিকভাবে যেতে পারি না। আমাদের একদিন বসে দেখতে হবে, একদিন আমাদের কামাই যাবে, আর আমাদের এটা নিয়ে সংসার চালাতে হয়। 2025-এর 1 জানুয়ারি থেকে নতুন ট্যারিফ নিয়মে টোটো বা ই-রিকশা চলবে রায়গঞ্জে। এবার দেখার প্রশাসনের এই সিদ্ধান্তে আদৌ রায়গঞ্জ যানজট মুক্ত হয় কিনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ পুরনো সংসদের সেন্ট্রাল হলে 75তম সংবিধান দিবসের অনুষ্ঠান। বক্তা তালিকা নিয়ে কংগ্রেস বিজেপি সংঘাত চরমে। বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে বলতে দেওয়ার দাবিতে অনড় কংগ্রেস। গতকালই ইন্ডিয়া জোটের তরফে স্পিকারকে চিঠি দিয়ে সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলনেতাকেও বক্তা তালিকায় রাখার আবেদন জানানো হয়। এরপরই সরকারের তরফে জানানো হয় বক্তা তালিকায় থাকছেন না প্রধানমন্ত্রী। বিজেপির অভিযোগ, সংবিধান দিবসের পবিত্র অনুষ্ঠানকে রাজনীতির রং লাগাচ্ছে কংগ্রেস। সংবিধান দিবসের অনুষ্ঠানে লোকসভা স্পিকারের স্বাগত ভাষণের পর বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। বদল আসছে প্যান কার্ডে। নতুন প্যান কার্ডে থাকবে QR কোড। সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান 2। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,434 কোটি টাকা। বিনামূল্যেই করা যাবে প্যান কার্ড আপগ্রেডেশন। প্যান কার্ডের সুরক্ষা বাড়িয়ে আরও আধুনিকীকরণের জন্যই এই উদ্যোগ। দাবি কেন্দ্রের, কি কি সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে?
প্যান কার্ডের কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের লেনদেন আরও সহজ হবে। নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ এবং উন্নত মানের পরিষেবা মিলবে। সবার ব্যক্তিগত তথ্য অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির সম্ভাবনাও অনেকটাই কম হবে বলে মনে করছে কেন্দ্র।